বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসের আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই যে আমাদের প্রতি সপ্তাহের 3টা করে অ্যাসাইনমেন্টের কাজ খুব সুন্দরভাবে করছো আশা করছি। তো অ্যাসাইনমেন্টের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ওয়ান নিয়ে, দুঃখিত, অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 1 নিয়ে হাজির হয়েছি। আমি আছি মোহাম্মদ আজিমুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক, মাহবুবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদেরকে বারবার বলেছি যে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান করে দেওয়া আমাদের উদ্দেশ্য না। আর যদি আমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান করেও দেই, তাহলে স্টুডেন্টদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার যে আমাদের যে উদ্দেশ্য, যে শিক্ষা অধিদপ্তরের যে উদ্দেশ্য, সেটা ব্যাহত হবে। আর সেই উদ্দেশ্য যেহেতু ব্যাহত না হয়, অ্যাসাইনমেন্ট অর্থাৎ স্টুডেন্টদের যেহেতু যেন সৃজনশীলতা প্রকাশ পায়, সেজন্যই আমরা শুধু অ্যাসাইনমেন্ট রিলেটেড যে ক্লাসগুলো, যে টপিকসগুলো, ওই টপিক্সের উপরে আলোচনা করি। তো আজকে আশা করছি তোমরা খুব ভালোভাবে মনোযোগের সহিত আজকের ক্লাসটা করবে। তাহলে তোমাদের যে গণিতের অ্যাসাইনমেন্ট 1-এর যে মানে যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের সলিউশন করতে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি। দেখো, আমি আজকের অ্যাসাইনমেন্ট 1-এর অষ্টম শ্রেণীর গণিতের যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আমি বোর্ডে আলোচনা করেছি। পুরোপুরি লেখার সম্ভব হচ্ছে না, যেহেতু অ্যাসাইনমেন্টটা অনেক বড়, এজন্য তাই আমি আমার আরেকটা ডিভাইসের সাহায্য নিয়ে তোমাদেরকে এটা সলিউশন করে দেব। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। অর্থাৎ দুইটা সরল মুনাফার ক্ষেত্রে একটা স্কিমের একটা দেওয়া আছে, যে মূলধন কত, সময়কাল কত, হার কত, এগুলো দেওয়া আছে। তারপরে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। যেমন দেখো, আমি সঞ্চয় স্কিমের মূলধন পুরোটা না লিখে শুধু মূলধন লিখলাম। 1 নম্বরে তোমাদের দেওয়া আছে মূলধন পি ইকুয়াল 15,000 টাকা। 2 নম্বরে দেওয়া আছে সঞ্চয় স্কিমের, আমি বারবার সঞ্চয় স্কিম কথাটা নিয়ে আসি নাই, যে সংক্ষেপ করে দিয়েছি, আর প্রশ্নটা তোমাদের কাছেই আছে জানি, এই জন্য জাস্ট আমি সংক্ষেপে লিখেছি। সময়কাল n ইকুয়াল 3 বছর, 3 হার আর ইকুয়াল 9%। তারপরে প্রশ্ন দেওয়া আছে মুনাফার পরিমাণ আই সমান কত। 2 নং ধাপের সময়কালে মুনাফা আসল 1 এ ইকুয়াল কত। মুনাফা আসলকে এই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2 নং ধাপের সময়কালে মুনাফা আসল এ ইকুয়াল কত। আসলে দেখো, আমাদের যে প্রথম অধ্যায় আছে পাটিগণিতের, অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় আছে প্যাটার্ন সম্পর্কে। প্যাটার্নের পরে যে আমাদের অধ্যায়টা, সেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়। তো আসলে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, প্যাটার্ন নিয়ে আমাদের ক্লাসেই আলোচনা হয়েছে, আর সরল চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যেহেতু হয় নাই, এজন্য এটা নিয়ে ডিটেলস আমরা আজকে বলবো। আমরা জানি যে যে কোনো মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা নির্ণয়ের সূত্র হলো আই ইকুয়াল পি আর এন, যেখানে পি ইকুয়াল আমরা জানি এটাকে বলা হয় প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন, প্রিন্সিপাল বা মূলধন। তারপরে হয় আর, আর হলো রেট বা হার, এন তো সময়, এখানে এন তে টাইম বোঝায়, সময় বোঝায়, ইয়ার বোঝায়, ইয়ার অথবা টাইম বলতে যে কোনো টাইম, ইয়ার হতে পারে 6 মাস অন্তর সুদ হতে পারে, অথবা ত্রৈমাসিক সুদ হতে পারে। তো এন তে টাইম বোঝায়, আইতে হলো ইন্টারেস্ট। তো এই জন্যই আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে আই অর্থাৎ মুনাফা যদি বের করতে হয়, তাহলে এই সূত্র প্রয়োগ করি আমরা, আই ইকুয়াল পি আর এন। তাহলে দেখো, এখন এখানে আমাদের বলা আছে মুনাফার পরিমাণ আই সমান কত। তাহলে দেখো, তোমাদের মূলধন দেওয়া আছে 15,000 টাকা, সময় 3 বছর দেওয়া আছে, হার দেওয়া আছে 9%। তাহলে আমরা যদি এটাকে লিখি, পুরো অঙ্কটা যেহেতু তোমাদেরকে করে দেব না, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা লিখতে পারি যে পি সমান দেওয়া আছে আমাদের 15,000 টাকা, 15,000 টাকা, সময় এন সমান 3 বছর, এটা টাকা, আর হার এন আর সমান দেওয়া আছে 9%। 9% কে আমরা লিখতে পারি 100 ভাগের 9, 100 ভাগের 9। তাহলে আই সমান আমরা সহজেই পেয়ে যাব। এখন এই যে আইটা বের করবে, এই দেখো, এই সূত্র থেকে আই ইকুয়াল পি আর এন, এই সূত্র থেকে তুমি কিন্তু আই বের করতে পারবে, অর্থাৎ মুনাফার পরিমাণ আই সমান কত, সরল ক্ষেত্রে মুনাফার পরিমাণ কত সেটা বের করতে পারবে।
তারপর দেখো 2 নং ধাপের সময়কালে মুনাফা, 2 নং ধাপের সময়কালটা দেওয়া আছে আমাদের 3 বছর। এই একই সময়ে মুনাফা আসল কত হবে? তাহলে দেখো আমরা যেহেতু 15,000 জানি আসল, এখানে একটা মুনাফা বের হবে। এখানে যদি এরকম করি 15,000 ইন্টু 3 বছর, মানে আর এর মান 100/9, তারপরে আছে সময় 3 বছর। এটাকে গুণ করলে যখন তোমাদের যে উত্তরটা হবে সেটা হবে মুনাফা আই। তাহলে আমরা পরবর্তীতে এ সমান লিখতে পারবো পি প্লাস আই, অর্থাৎ আসল প্লাস মুনাফা। তাহলে এটাকে বলা হয় মুনাফা আসল। এটা কিন্তু মাইনাস চিহ্ন না, মনে রাখবা, এটা হলো মুনাফা আসল। যেমন আমরা বলি যে আহ, আমরা যদি কোনো একটা কিছু বলি যে লাভ ক্ষতি বলি, তাহলে লাভ ক্ষতি আমরা এখানে কিন্তু লাভ মাইনাস ক্ষতি বলি না, লাভ ক্ষতি এভাবে পড়ি, এটা বিরুক্ত শব্দ বলি। তাহলে এরকম হয়, তাহলে আমরা এটাকে যদি বলি যে লাভ ক্ষতি কেনা বেচা এরকম বলি, ওই রকম আর কি মুনাফা আসল বলা হয়। এটা মুনাফা যোগ আসল, তার মানে এ সমান হবে পি প্লাস আই। তুমি এখানে যদি আই নির্ণয় করতে পারো তাহলে এ সহজেই পেয়ে যাবা, মুনাফা আসল সহজেই পেয়ে যাবা পি প্লাস আই। এখানে আই নির্ণয় করলে তারপরে পি আছে 15,000 টাকা, এটা যোগ করলেই হয়ে যাবে। তারপরে দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু মুনাফার সূত্রটা একটু আলাদা হয়। যেমন আমরা যদি বলি যে আই সমান পি আর এন, এক্ষেত্রে আমরা বের করব চক্রবৃদ্ধি মূলধন সি সমান বের হবে কি পি ইন্টু 1 + r⁴ n। এখানে n সময়, আর হার, পি সমান হলো মূলধন। তাহলে কি হয় দেখো জিনিসটা, সি সমান যদি আমরা যদি চক্রবৃদ্ধি মূলধন বের করি তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন কত, এটা হলো প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আমাদের পি সমান 15,000 টাকা দেওয়া আছে, 15,000 টাকা। আর আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হবে। দেখো চক্রবৃদ্ধি মূলধনটা তোমাদেরকে সহজভাবে আমি বলি, সরল মূলধন আর চক্রবৃদ্ধি মূলধন কি। তুমি যদি সরল হারে মনে করো 100 টাকা তোমার এক বন্ধুকে হাওলাত দিয়েছো, হাওলাত না সুদ দিয়েছো, মানে তুমি 100 টাকায় 1 বছরে গিয়ে তার থেকে সুদ নিবে 5 টাকা। তাহলে চক্রবৃদ্ধিটা তোমাকে সরলটা বুঝিয়ে দেই। চক্রবৃদ্ধি হলো তুমি 100 টাকা সুদ দিয়েছো, 5 টাকা নেবে 1 বছরে, 100 টাকায় সে তোমার দেবে 1 বছরে 105 টাকা। এর পরের বছরের জন্য কিন্তু এই 100 টাকাই মূলধন থাকবে, আরও 5 টাকা তুমি পাবে ইন্টারেস্ট হিসেবে, অর্থাৎ মুনাফা হিসেবে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমার পরের বছর, প্রথম বছরে তোমার 105 টাকা হবে, পরবর্তী বছরে 105 টাকার সুদ আসবে, 100 টাকার সুদ না। এটাই চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য। এই জন্যই চক্রবৃদ্ধি আমরা দেখি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফার পরিমাণ অনেক বেড়ে যায়, কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে যেরকম মুনাফাটা আসলটা ঠিকই থাকে, সবসময় একই রকম আসল থাকে, কিন্তু মুনাফাটা কি হয়, শুধু মুনাফাটাও আগের মতো থেকে যায়, 5% হলে ওই 5% হারেই সবসময় দিতে হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার ওই যে মুনাফাটা 1 বছরে যে মুনাফাটা আসলো সেটা আবার আসলের সাথে যোগ হয়ে পুরাটা একটা আসল হয়ে যায়। 105 টাকা হলে তখন 105 টাকাও আসল, 105 টাকার যদি পরবর্তীতে আবার 5 টাকা মনে করো 25 পয়সা আসলো, তাহলে পরবর্তী বছরে হবে 110 টাকা 25 পয়সা তোমার মূলধন। এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে মানে প্রারম্ভিক মূলধন ইন্টু 1 + r⁴n, n এর মান যত হয়। এবার দেখো আমাদের এখানে বলা আছে কি, আমাদের এই ক্ষেত্রে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে দেওয়া আছে, যেমন 1 2 3, অর্থাৎ আমি এখানে লিখি নাই, এই যে 1 2 3 এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে যা দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তাই দেওয়া আছে, এই জন্য আমি 1 2 3 লিখেছি। শুধু বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমরা পুরোপুরি প্রশ্নটাই লিখি নাই। যেমন দেখো সরল মুনাফার ক্ষেত্রে মূলধন পি ইকুয়াল 15,000 টাকা দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই, সময়কালও n ইকুয়াল 3 বছর দেওয়া আছে, হার r ইকুয়াল 9% দেওয়া আছে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও তোমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছে ওই কোশ্চেনের মান এগুলোই দেওয়া আছে। তাহলে দেখো ক নাম্বার প্রশ্ন কি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, সূত্র উল্লেখ সহ। আমরা সূত্রটা দেখিয়ে দিলাম, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল হলো প্রারম্ভিক মূলধন ইন্টু 1 + r⁴n, n সময়, আর হার, পি হলো প্রারম্ভিক মূলধন। তাহলে দেখো যদি প্রথম বছর আনতে হয় তাহলে আমরা C1 ধরলাম, তাহলে বলো তো পি হবে ইন্টু 1 + r, n এর মান কত হবে, n এর মান হয়ে যাবে 1। আচ্ছা n ই দিলাম আমরা, এখানে কি হয়ে যায়, পি এর মান 15,000,
1 প্লাস আর এর মান 100/9 ইন্টু এন এর মান 1, তখন এন এর মান কত? 1 বছর, প্রথম বছরান্তে, তাহলে 1 বছর 1। এই ক্ষেত্রে এভাবে দ্বিতীয় বছরান্তে খ নম্বরের প্রশ্ন কি হবে? এটা হলো ক নম্বরের। খ নম্বরে হবে কি C2 ধরলাম, C2তে কি হবে? P ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে n এর মান হবে 1 প্লাস 100/9 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ হোল স্কোয়ার হবে। তাহলে দেখো C2 প্রারম্ভিক চক্রবৃদ্ধি মূলধন 2 বছরে কিন্তু n এর মানটা 2 হয়ে গেল। তাহলে 3 নম্বর 3 এর ক্ষেত্রে C3 এর ক্ষেত্রে কি হবে বলো? C3 এর ক্ষেত্রে হবে 15,000 ইন্টু 1 প্লাস 100/9 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 3, এটাই তৃতীয় বছরে। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করবা। তাহলে প্রথম বছরান্তে এই সূত্র দিয়ে হয়ে যাবে, দ্বিতীয় বছরান্তে আর তৃতীয় বছরান্তে। এবার দেখো 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। এখন আমি যে এই তৃতীয় বছরান্তে যে চক্রবৃদ্ধি মূলধন পাবো, এই চক্রবৃদ্ধি মূলধন পাবো, তাহলে মুনাফাটা কত হবে বলো তো? আমরা জানি যে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আই ইকুয়াল হবে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধন যেটা পাবো তৃতীয় বছরান্তে, সেটা থেকে যদি আমি প্রারম্ভিক মূলধন বাদ দেই, তাহলে আমি পেয়ে যাব কি? চক্রবৃদ্ধি মুনাফা। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেমন দেখো এখানে আমরা যে 15,000 1 প্লাস 9/100 অর্থাৎ 100/9 লিখেছি, এটাকে সহজভাবে করা যায়। তোমরা ক্যালকুলেটর টিপবা আমি জানি, ক্যালকুলেটর ছাড়াও এটাকে সহজভাবে করা যায়। 100 এভাবে যদি থাকে 1 প্লাস 100/9, এটাকে আমি যদি 100 লসাগু নেই, 100 প্লাস 9 সমান হলো 109/100। তাহলে এটার কিউব মানে কি বলো তো? এর উপরে কিউব যদি থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার যদি 3 থাকে, তার মানে কি a ইন্টু a, এটাই তো। তাহলে এরকমভাবে এটা যদি এরকম থাকে যে আমি পেলাম কি 100/109 কিউব, তার মানে হলো 15,000 ইন্টু 100/109 ইন্টু 100/109 ইন্টু 100/109, 3 বার লিখতে পারি 109। এই ক্ষেত্রে কি হবে দেখো, 15,000-এর এভাবে কেটে দিতে পারলা, 2টা শূন্য আরেকটা শূন্য আরেকটা শূন্য কাটলা, নিচে থাকলেও তো 100কে 10 দ্বারা গুণ করলে 1000, আর এখানে 109 3বার গুণ করে 15-এর সাথে গুণ করে দিবে, তাহলে খুব সহজ হয়। এভাবে যদি অন্যভাবে যদি তুমি করতে যাও, এটাকে দশমিক করলা, তারপরে এটাকে আবার কিউব করলা, এটা আরও প্যাচাল হয়ে যায়। এখানে তুমি অনেকটা সহজ হয়ে যায়। তো এই জন্যই আমি চাই যত সহজে তোমরা করতে পারো ওই রকমভাবে করবা। আমি ক্যালকুলেটরের ব্যবহারটা মানে পছন্দ করি না খুব একটা। আমি ক্লাস 10কেও বলেই যে যেন ক্যালকুলেটর ব্যবহার না করে। সায়েন্সের কিছু মান ছাড়া, যেমন তুমি যদি সাইন 0 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান জানো, কিন্তু যদি সাইন 37.5 ডিগ্রির মান আসে, সেক্ষেত্রে তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এছাড়া কিন্তু আমরা এভাবেই চাই যে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার জন্য। তাহলে আমরা 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত পাবো? আমরা চক্রবৃদ্ধি মূলধন তো পাবো 3 বছর পর, এটা থেকে আমরা এই যখন প্রারম্ভিক মূলধন বাদ দেবো তখন চক্রবৃদ্ধি মুনাফা পাবো। ঠিক আছে, আমি তাহলে এটা করে দিলাম না। ও নাম্বার দেখো, 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমি তোমাদেরকে বুঝিয়েছি যে চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই বেশি হবে সরল মুনাফার চাইতে। কারণ কি, চক্রবৃদ্ধি মুনাফাটা 1 বছর পরে যখন তোমার মূলধনটা আসে, মুনাফা বাড়ে, তখন কিন্তু তোমার মূলধনও আরও বেড়ে যায়। অর্থাৎ 105 টাকা যে তোমার এই টোটাল মুনাফা মূলধন হলো, আসল সহ মুনাফা সহ হলো, মুনাফা আসল হলো, সেই মুনাফা আসলটাই তখন এর পরের বছরের জন্য এটা মূলধন হয়ে যায়। কথা বুঝো নাই মনে হয়, যে মুনাফা আসল তোমার 100 টাকার 1 বছরের সুদ কত? 5 টাকা। তাহলে 105 টাকাটাই হবে পরের বছরের জন্য। তাহলে 5 টাকা যোগ 100 টাকা, অর্থাৎ আসল যোগ মুনাফা, টোটাল কি মুনাফা আসল, মুনাফা আসল 105 টাকা। পরের বছরের জন্য এই 105 টাকায় মুনাফা আসলটাই হবে মুনাফা তাদের জন্য মূলধন, পরের বছরের জন্য মূলধন। ঠিক আছে, অর্থাৎ আসল। এই জন্যই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে অবশ্যই মুনাফার হার বেড়ে যাবে। তাহলে আমরা বলছি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই বেশি হবে, এই জন্য মাইনাস করব সরল মুনাফা থেকে। সরল মুনাফা এটা পার্থক্য দেখিয়ে দিবা। সরল মুনাফা। আচ্ছা, এবার আমি দেখি, আমাদের অঙ্ক কিন্তু শেষ।
আমাদের দুইটা সৃজনশীল শেষ। কিন্তু এখন আবার আরেকটা কথা আছে, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা, যা আমরা যদি একটা সমবায় সমিতি করি, যেমন 10 জনের 20 জনের একটা সমিতি করলাম, সমবায় সমিতি করলে সমবায় সমিতি থেকে ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন আমি যদি 100 টাকা করে আমরা 20 জনে জমা দেই, তাহলে আমাদের 2000 টাকা হয়। ওই 2000 টাকা আমরা এরকম করে প্রতি মাসে যদি জমাতে থাকি, তাহলে হয়তো 5 মাস পর 10 মাস পরে কারো একজনের খুব দরকার হলো কোনো কিছু টাকা, তো ওই টাকাটা সে জমা সেই হাওলাত হিসেবে নিতে পারে, অথবা আমরা যদি সেটাকে সুদের উপর দেই, সুদের উপর দিতে পারি। এই যে সঞ্চয় স্কিমের বলছে কোনটা সুবিধাজনক, এখানে লাভজনক বলে নাই। যদি লাভজনক বলতো তাহলে একজন গ্রাহকের জন্য, একজন সমবায় সমিতির সদস্যের জন্য লাভজনক অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু সুবিধাজনক বলতে হিসেবের ক্ষেত্রে সুবিধাজনক কোনটা বোঝায়? আসলে কিন্তু হিসেবের ক্ষেত্রে সুবিধাজনক একটা সমবায় সমিতির এত সদস্যের চক্রবৃদ্ধি মুনাফা হিসেব করতে কিন্তু খুবই কঠিন হবে। তাহলে তুমি এটার ব্যাখ্যাটা দিতে পারো যে আমরা যে অঙ্ক করলাম, যে সৃজনশীল যে অঙ্ক করলাম, এটা থেকে আমরা দেখতে পাই যে সরল মুনাফা বের করাটা খুবই সহজ। অর্থাৎ একটা সঞ্চয় স্কিমের সদস্যদের যে সরল চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে অবশ্যই সরল মুনাফায় হিসেবটা করা সুবিধাজনক হবে, সরল মুনাফা পদ্ধতিটা সুবিধাজনক হবে। এই মন্তব্যটা সুন্দর করে তোমরা দিয়ে দিবা। তারপরে আমি তোমাদেরকে এরপরে যে সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে এগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমি এগুলো লিখতে পারি নাই, তাই এগুলো আমি তোমাদেরকে আরেকটা ডিভাইস থেকে নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের প্যাটার্নের অঙ্ক আছে, আমি এটা মুছে ফেললাম। আচ্ছা, আমাদের প্যাটার্নের যে অঙ্কটা আছে সেটাতে বলা আছে যে এই 6 1 নাম্বার, 6, 11, 16, 21, এটার বীজগাণিতীয় রাশি, বীজগাণিতীয় রাশি নির্ণয় করার জন্য গাণিতীয় রাশি। আচ্ছা, আমি দেখালাম। দেখো, 6কে আমরা লিখতে পারি 5 যোগ 1, অর্থাৎ 5 1 5 যোগ 1, এটাকে আমরা 6 লিখতে পারি। 11কে লিখতে পারি 10 যোগ 1, অর্থাৎ 5 দুগুণা 10 যোগ 1। তারপরে 16কে লিখতে পারি 15 যোগ 1, অর্থাৎ 5 ইন্টু 3 যোগ 1, অর্থাৎ 3 5 15 যোগ 1। দেখো তো সবসময় এই 5 আসছে, পাঁচের গুণিতক কত আসছে, মানে 5-এর সাথে গুণ কি আছে 1, এরপর 2, এরপর 3, অর্থাৎ 5-এর সাথে সংখ্যাটাই চেঞ্জ হচ্ছে ক। এরপরে কিন্তু +1ও সবগুলোর জন্যই সত্য, সবগুলোর জন্য +1 সত্য, +1 সত্য, +1 সত্য, +1 সত্য। তাহলে বীজগণিত রাশিটা এটাই হয়। এটা সরাসরি আসলে বলেই দিলাম তোমাদেরকে, তোমরা অঙ্ক করে এভাবে দেখবা। যাতে তারপরে দেখো পরের সংখ্যাটা কত হতে পারে আমরা নিজেই আন্দাজ করতে পারি। 21 যেহেতু, তাহলে 21 হলে কি 20 যোগ 1, তার মানে হলো 5 ইন্টু 4 যোগ 1। এরপরের সংখ্যাটা আমরা এই সূত্র থেকে বের করতে পারি। দেখো পরবর্তী কত নম্বর সংখ্যা, 1 2 3 4 5 নাম্বারটা, তাহলে 5 ইন্টু 5 যোগ এই যে কয়ের মান যদি 5 হয় যোগ 1, তার মানে 25 যোগ 1, তাহলে 26 হয়। তার মানে পরবর্তী 21-এর পরের সংখ্যাটা হবে 26। এটা আমাদের চাই নাই, কিন্তু আমাদের চাইছে বীজগণিতীয় রাশিটা। তাহলে বীজগণিতীয় রাশি কত হবে, 5 ক প্লাস 1, এরকমই হয়। ঠিক আছে, তাহলে এরকমভাবে তোমরা বের করতে পারবে। তারপরে আমরা আসো পরবর্তী যে 2 নম্বরের যে প্যাটার্নটা দেওয়া আছে, আমাদের পরবর্তীতে 2 নম্বরে যে প্যাটার্নটা দেওয়া আছে, দেখো চিত্র এঁকে একটা প্যাটার্ন দেওয়া আছে। চিত্রটা আছে এরকম, দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 5 বাংলায় লিখি 5, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7, তারপরেরটাতে আছে 9টা, আমি আর আঁকলাম না, লিখে দিলাম 9। তারপরেরটাতে বলছে যে পরবর্তী সংখ্যা কত হবে। এখন দেখো তো, প্রথমটাতে 5, পরেরটাতে 7, পরেরটাতে 9, তুমি কিন্তু সহজে করতে পারো। এখানে
2 করে পার্থক্য হচ্ছে, দেখো এটাতে 2 করে বেড়ে যাচ্ছে, 2 করে বেড়ে যাচ্ছে, এটাতেও 2 বেড়ে যাচ্ছে, 2 বেড়ে যাচ্ছে, এটাতেও 2 বাড়বে, তাহলে 11 হয়। অন্যভাবে বলতে পারো তুমি যে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে প্যাটার্নে তুমি যোগ করলা, তাহলে এবার দেখো তুমি এটাকে করতে পারো 4 যোগ 1, এটাকে করতে পারো 6 যোগ 1, অর্থাৎ 4 যোগ 1 মানে 2 যোগ 2 যোগ 2 যোগ 1, এটাকে লিখতে পারো 2 যোগ 3 যোগ 1, এটাকে লিখতে পারো 7 যোগ 1, তার মানে 2 যোগ 7 8 যোগ 1, সরি 8 যোগ 1, 2 যোগ 4 যোগ 1, এরকম করে, তার মানে 2 ক যোগ 1, এরকম করতে পারি আমরা। তার মানে পরের সংখ্যাটা আমি পেতে পারি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটাকে 5 নম্বর, যদি এখানে একটা সংখ্যা ধরি তাহলে 2 × 5 যোগ 1, তার মানে কি হবে 5 দুগুণা 10 যোগ 1 11। তার মানে ওই যে বীজগণিতীয় রাশি থেকেও তুমি এটা করতে পারো, আবার সহজেই তুমি পার্থক্যটা নির্ণয় করেও সহজেই করতে পারো এটাকে। তারপর দেখো, তারপরে তোমাদের দেওয়া আছে 1 মিটার কাকে বলে। মিটার হলো কিসের একক জানো, তোমরা জানোই যে দৈর্ঘ্যের একককে মিটার বলা হয়। 1 মিটার কাকে বলে বলতে, দৈর্ঘ্য পরিমাপের জন্য যদি ক্ষুদ্রতম যদি মিটারকে একক ধরা হয়, তাহলে প্রথম মিটার হিসেব করার জন্য যে 1 মিটার 2 মিটার হিসেব করা হয়। 1 মিটার বলতে এটাকে যদি আমরা মিটারকে যদি ইঞ্চিতে নেই, তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার সমান হলো 39.37 ইঞ্চি, অর্থাৎ কত ইঞ্চি, 39.37 ইঞ্চি। তাহলে মিটার হলো, মিটারকে কি লিখতে পারো, মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। তারপরে আসো 4 নম্বর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো। এটা আমি তোমাদেরকে পুরো দুইটাই বলে দেব না, একটা বলবো আরেকটা তোমরা লিখবা। দেখো আমরা যে কোনো কিছু পরিমাপের জন্য যদি আমরা এলাচ কিনি বাজার থেকে, তাহলে এলাচকে কি আমরা কেজি হিসেবে কিনি? এলাচের অনেক দাম, বহু মূল্যবান জিনিস, এটাকে আমরা কেজি হিসেবে কিনতে পারি না, তাহলে আমরা এটাকে হয়তো গ্রাম হিসেবে কিনি, 50 গ্রাম, 100 গ্রাম। আবার যদি স্বর্ণের কথা বলো, তাহলে তুমি তোলা হিসেবে কিনো, 1 তোলা, 1 আনা, ঠিক আছে? তো এইরকম আর কি। তার মানে যেটা যত বেশি মূল্যবান সেটাকে আমরা খুব কম এককে কিনি, খুব ছোট এককে কিনি সেটাকে। তো ওই রকম তুমি যদি চাউল কিনতে যাও, চাউল যদি তুমি কিনো যে 10 গ্রাম অথবা 100 গ্রাম চাউল, তোমার কিছুই হবে না, তাহলে এটাকে তুমি কিন্তু বড় করে 50 কেজি অথবা কিলোগ্রামে কিনতে হয়। তাহলে বলছে বললো অধিক পরিমাণ বস্তুর ক্ষেত্রে, যেগুলো অধিক পরিমাণে কিনতে হয়, ওই অধিক পরিমাণ বস্তুর ক্ষেত্রে কি কি একক ব্যবহার করা হয়। মেট্রিক পদ্ধতিতে এককগুলা, ওজন পরিমাপের এককগুলো হলো মেট্রিক টন বলে, কিলোগ্রাম বলে, গ্রাম বলে। তাহলে তুমি বুঝতে পারো যে কোনটা কোনটা হবে। আবার আমরা যদি বলি মেট্রিক টনে কিনবে, অধিক পরিমাণ বস্তু মেট্রিক টনে কিনে, যেমন ট্রাকে করে বস্তু পরিবহনের জন্য আমরা মেট্রিক টন হিসেব করি, কত মেট্রিক টন যেতে পারে। যেমন তোমরা ট্রাকের গায়ে লেখা দেখবা যে সারা দেশ 1000 টন, অথবা সারা দেশ 100 টন, 50 টন, এরকম। এই 1 মেট্রিক টন সমান বলে, 1 মেট্রিক টন সমান আবার কিন্তু 1000 কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা কেজি, আমরা এটাকে বলি কিলোগ্রাম, অর্থাৎ কেজি, সংক্ষেপে বলি কেজি, কেতে কিলো, জিতে গ্রাম। তাহলে দেখো আমি আর বলবো না যে অধিক পরিমাণ বস্তুর ওজনের পরিমাণ, কথার মধ্যে আমার বলা হয়ে গেছে, কিন্তু অধিক পরিমাণ বস্তুর ওজনের মেট্রিক পদ্ধতিতে পরিমাপ করার যে দুইটা একক সেটা বলা হয়ে গেছে। তারপর আসো 100 একর কত বর্গ মিটার। 100 একর, 1 একর সমান জানি আমরা, 1 একর সমান আমরা জানি যে 4046.86 বর্গমিটার, 1 একর সমান। তাহলে তুমি 10 একর সমান ইজিলি বের করতে পারবে, এটাকে 10 গুণ, তার মানে 1 এর 10 গুণই হবে 10, মানে 10 একর। 10 একর সমান তাহলে কত হবে, এটাকে 10 গুণ করবা, 4046.86 বর্গমিটারকে যদি তুমি 10 দ্বারা গুণ করো তাহলেই হয়ে যাবে। তারপরে আসো 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়ম যদি করি, 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। সুতরাং 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি হবে, 2.54 ভাগের 1 ইঞ্চি।
সুতরাং 160 সেন্টিমিটার, এটা আমরা জানি 60 সেন্টিমিটার সমান 1 ইন্টু 160 ভাগের 2.54। দেখো তোমরা যদি পরিমাপের অধ্যায়টা খুব ভালোভাবে পড়ো, পরিমাপের অধ্যায়ের যে অনুশীলনীর সামনে যে লেখাগুলো আছে এগুলো যদি খুব ভালোভাবে পড়ো, এককের যে ইঞ্চিকে বর্গমিটারে নেওয়া, বর্গমিটারকে একরে নেওয়া, এরকম করে যদি এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো লাস্ট কোশ্চেন যেটা বলা হয়েছে, একটি গড়ের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। বলেছে কি? বলেছে একটা গড়ের আয়তনের পরিমাপের একক। আয়তন কিভাবে পরিমাপ করা হয় আমরা জানি। আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করতে হয়। যে কোনো পাত্রের যদি আয়তন নির্ণয় করি তাহলে সেটা দৈর্ঘ্য, সেটার প্রস্থ এবং সেটার উচ্চতা দেখতে হয়। তাহলে এই তিনটা জিনিস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান আমাদের দেওয়া আছে, অর্থাৎ গড়ের আয়তন দেওয়া আছে। এটা 7 নম্বর কোশ্চেন। গড়ের আয়তন দেওয়া আছে 7,68,000 ঘন সেন্টিমিটার। তারপর দেখো বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এটার মানে কি? এটার মানে হলো এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, মানে এটার মানেই হলো এটা, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। এটা গ্রামে। আমাদেরকে বলে দেওয়া আছে যে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম, তাহলে গ্রামকে আমরা কিলোগ্রামে নিতে হবে। এখন দেখো এত ঘন সেন্টিমিটার ঘরের আয়তন মানেই কিন্তু ঘরের মধ্যে এত ঘন সেন্টিমিটার বায়ু থাকতে পারে। তাহলে দেখো 1 ঘন সেন্টিমিটারে বায়ুর ওজন যদি এত হয় তাহলে এত ঘন সেন্টিমিটারের বায়ুর ওজন কত হবে? অর্থাৎ ঘরে মোট বায়ু আছে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত? মোট বায়ুর পরিমাণ হবে 7,68,000-এর সাথে 0.00129 গুণ গ্রাম হবে। এটা আসবে গ্রাম এককে। এখন এটাকে গুণ করার পরে তুমি 1000 দ্বারা যদি ভাগ করো, এটা যা হয়, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে এটা কিলোগ্রামে আসবে, কিলোগ্রাম বা কেজি। তাহলে দেখো জিনিসটা ক্লিয়ার হলো। আমাদেরকে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, গড়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া না থেকে সরাসরি গড়ের আয়তনই দেওয়া আছে। আবার বলা আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এটা মানেই হলো যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। তাহলে গড়ে মোট বায়ুর পরিমাণ কত? মোট পরিমাণ হবে যে ঘরের যে আয়তনটা, আমরা জানি আয়তনের সমপরিমাণ বায়ু থাকতে পারে ওই ঘরে, যতটুকু ঘরের আয়তন ততটুকু বায়ু দ্বারা পূর্ণ থাকতে পারে। তাহলে ওই ঘরের আয়তনকে যদি আমরা যে বায়ুর 1 ঘন সেন্টিমিটারের আয়তন ওজন কত সেটাকে দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল বায়ুর ওজনটা বের হয়ে যায় গ্রামে। আর এই গ্রামকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিলোগ্রাম বের হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদেরকে ক্লাসটা বুঝতে কোনো ব্যাগ পেতে হয় নাই, খুব সহজেই তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর আমি খুব অ্যাসাইনমেন্টটা খুব ক্লিয়ার করে দিয়েছি। আমার মনে হয় এখানে আমি অনেকটা উত্তরও দিয়ে দিয়েছি তোমাদেরকে, শুধু ক্যালকুলেশনটা বাকি ছিল। তো আমার আসলে যে তোমাদেরকে আমার উদ্দেশ্য কিন্তু অ্যাসাইনমেন্টটা পুরোপুরি তোমাদেরকে করে দেওয়া না। এখানে কিন্তু তারপরেও দেখা যায় যে এক একজনের বোধগম্য এক এক রকম, এজন্য কিন্তু অ্যাসাইনমেন্টটা ভিন্নতা আসবে। আমি আশা করব যে তোমরা স্টাডি করবে প্যাটার্নের অধ্যায়টা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়টা এবং পরিমাপের অধ্যায়, এই 3টা অধ্যায় ভালো করে পড়াশোনা করেই তারপরে অ্যাসাইনমেন্টটা করতে বসবে। তাহলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আমার ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আল্লাহ হাফেজ, আজকের জন্য এ পর্যন্তই রইল। দোয়া রাখবা।